ওই দেখুন মারামারি চলছে স্লিপার ক্লাসে, দেখুন কি অবস্থা। আমার এইদিকে রয়েছে বাঁদিকে কাশি চাট ভান্ডার, লোকজন চাট খাওয়ার জন্য এইভাবে ভিড় করেছে যেন মনে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। গাদলিয়া চক পার করে এই যে রাস্তাটা, এটা যাচ্ছে হচ্ছে দেশাশ্রমেদ ঘাটের দিকে। 26শে জানুয়ারি 2025 ভারতের 76তম গণতন্ত্র দিবস। গণতন্ত্র, প্রজাতন্ত্র এইসব বড় বড় শব্দের বিশ্লেষণ আজকের পর্বে নিষ্প্রয়োজন। আমার কাছে গণতন্ত্র দর্শকদের সঙ্গে আমার কমিটমেন্ট। তবে এবারে একটা নয়, একাধিক কমিটমেন্ট। কেউ বলেছে কৌশিকের ট্রেন ব্লগ চাই, কেউ বলেছে আপনার সোলো ট্রিপ দেখতে চাই, কেউ বলেছে কুম্ভ মেলা যাতায়াত সম্পর্কে সম্পূর্ণ একটা ভিডিও দেখতে চাই, কেউ বলেছে মৌনী অমাবস্যাতে কুম্ভ স্নানের স্পর্শ পেতে চাই। দায়িত্ব আর দায়বদ্ধতা এই দুটো শব্দকে সঙ্গী করে আবারও বেরিয়ে পড়া। কাশ্মীর থেকে বাড়ি ফিরেছিলাম 24শে জানুয়ারি সকালে, বাড়িতে ছিলাম মাত্র 48 ঘন্টা। তারপর আবারও বেরিয়ে পড়া 26 তারিখের বিকেলে। প্ল্যাটফর্মে ট্রেন আসতে আর 7 মিনিট বাকি। চিন্তা এটাই হচ্ছে যে ট্রেনের গতি টোটোর গতিকে দিয়ে না দেয় ফাঁকি। কাকা তাড়াতাড়ি, পারেনি দিতে ফাঁকি টোটোকে রেলগাড়ি। পৌঁছে গিয়েছি স্টেশন সামান্য তাড়াতাড়ি। এই যে ট্রেনটা আসছে, এটা আজিমগঞ্জ জংশন থেকে আসে, কৃষ্ণনগর যায়। এই ট্রেনটা নসিপুর ব্রিজ পার করে আসে। কোনো দিন এই ট্রেনটা চাপার সুযোগ হয়নি, আজকেও হতো না, কিন্তু কেন সুযোগ হলো সেটা ট্রেনে উঠে বলছি। গণতন্ত্র মানে আমি বুঝি না, আমি বুঝি হচ্ছে দর্শকতন্ত্র। দর্শকদের কাছে কমিটমেন্ট করেছিলাম যে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যায় অবশ্যই যাওয়ার চেষ্টা করব হচ্ছে প্রয়াগরাজ। আর একবার যখন আমি কমিটমেন্ট করি সেটাকে রাখার প্রাণপণ চেষ্টা করি, তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তবে এই বেরিয়ে পড়াটা এত সহজ ছিল না। ওই যে তীর্থে যাওয়ার আগে বাধা পড়েই পড়ে। প্রথম বাধা পড়েছিল হচ্ছে ট্রেনের টিকিট কাটা নিয়ে, যে কীভাবে আজকে সকালের টিকিট পেলাম আগামীকাল ট্রেনের, সেই পর্যায়টুকু দেখে নিন যতক্ষণে আমাদের ট্রেন পৌঁছে যাচ্ছে কাশিমবাজার থেকে বহরমপুর কোর্ট। বাকিটা বহরমপুর ছাড়ার পরে বলছি। এর আগে মকর সংক্রান্তিতে কুম্ভ স্নান করা হয়নি, বিশেষ কারণে ফিরে আসতে হয়েছিল, আপনারা ব্লগে দেখেছিলেন। তখন মনে মনে পরিকল্পনা করেছিলাম যদি কখনো আসতেই হয় তো মৌনী অমাবস্যায় যাবো। তা যাওয়া বলে তো যাওয়া যায় না। এই মুহূর্তে আপনারাও জানেন যে ট্রেনের টিকিটের কীরকম অবস্থা চলছে, কোনো জায়গায় ট্রেনের টিকিট নেই। তো পরিকল্পনা করলাম যে আগামীকাল 27 তারিখ কলকাতা থেকে যাবো হচ্ছে বারাণসী, এবং পরের দিন 28 তারিখ বারাণসী থেকে যাবো হচ্ছে প্রয়াগরাজ। সমস্যা হচ্ছে যে আগামীকালের টিকিটের, যে কলকাতা থেকে বারাণসী যাওয়ার সমস্ত ট্রেনের টিকিট হচ্ছে ওয়েটিং। আজকে 26 তারিখ সকাল 10টার সময় তৎকাল মারার চেষ্টা করব। যদি তৎকাল টিকিট পাই তাহলে যাব, না হলে যাব না। এইদিকে মোবাইলে আইআরসিটিসির অ্যাপসও খোলা রয়েছে, আর ওদিকে ডেস্কটপেও ব্রাউজার খোলা রয়েছে। যে কোনো একটাতে হয়তো ভাগ্যের ফ্যাসলা হলেও হয়ে যেতে পারে। বুকিং নট অ্যালাউ, প্লিজ ট্রাই লেটার। ব্রাউজার ক্লোজ হয়ে গেল। এরর এস্টাবলিশিং কানেকশন। যেমন অবস্থা ডেস্কটপে, এখানেও সেম অবস্থা। এটাই হচ্ছে তৎকালের খেলা। কারণ এই নিয়ে হয় হচ্ছে প্রচুর স্ক্যাম। ডেস্কটপ খুলেছে কিন্তু মোবাইলের এই দুটো এখন এরকমই হয়ে আছে। দিস সাইট ইজ কারেন্টলি আনরিচেবল। ওয়েবেও যা অবস্থা, মোবাইলেও তাই অবস্থা। এখন বেজে গেছে 10টা 4, মানে 5 মিনিট পেরিয়ে গেছে। 5 মিনিট পরে আর টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। মুহূর্তের মধ্যে হয়ে গেল রিট্রাই বুকিং কনফার্মেশন। তৎকাল কোটা 7, তৎকাল ওয়েটিং হয়ে গেল। এদিকে হয়ে গেল তৎকাল 13 ওয়েটিং। এবার আসবে হচ্ছে প্রিমিয়াম তৎকাল, ভাড়া বেশি। 3 টায়ার এসিতে আছে 22টা, 2 টায়ার আছে 4টে। চলো 2 টায়ার এসি ট্রাই করি। ওয়ালেট এক্সপায়ার করে গেছে, ভাবা যায় মানে কীরকমই দুর্ভাগ্য। আলটিমেট টিকিট হলো কলকাতা থেকে বারাণসী আগামীকাল, সেকেন্ড এসি 4 নম্বর সিট, আপার বার্থ। লোয়ার বার্থ অপশন দিয়েছিলাম, হয়নি। ভাড়া পড়লো হচ্ছে 3014 টাকা। থার্ড এসিতে নট অ্যাভেলেবেল, নেই, টিকিট শেষ। সেকেন্ড এসিতে নেই, নট অ্যাভেলেবেল, টিকিট শেষ। ফার্স্ট এসিতে তো হয় না। একটা টিকিটই লাস্ট আমার জন্য ছিল, অর্থাৎ উপরওয়ালা কিন্তু ডাকছে, মহাদেব ডাকছে, ভাই তুই বারাণসী আয়। এটাই হচ্ছে ভাগ্য। এতগুলো লোক যাওয়ার জন্য ট্রাই করছে, সেই লাখো লাখো লোকের মধ্যে হয়তো আমিও একজন। আমিও বাকিদের মতো ট্রাই করছি, কেউ কাউন্টারে, কেউ এজেন্টের কাছে, কেউ আমার মতো ট্রাই করছে। তো যাই হোক, একটা টিকিটই পেলাম আলটিমেট, যা হচ্ছে বারাণসী পর্যন্ত। যে গল্প এখন আপনারা দেখছেন আমার চ্যানেলে, সঙ্গে থাকুন। যাই হোক, ট্রেন আমাদের পৌঁছে গেছে বহরমপুর কোর্ট স্টেশন। এবারে বলি কুম্ভ মেলায় বাধার ক্ষেত্রে গল্পের দ্বিতীয় কারণ। রেডি হয়ে বেরোচ্ছি, 3:30 ট্রেন ধরবো, প্রতিবার যেরকম ধরি। হঠাৎ বাবা অসুস্থ, হসপিটালে যেতে হয়। বাবা শরীর খারাপ করছে, গ্যাস ট্যাস হয়েছে। হসপিটালে ডাক্তার দেখলো, ইসিজি করলো, বললো রিপোর্ট ঠিক আছে, গ্যাস থেকে হয়েছে। বাবা বাড়ি চলে এলো, তারপরে বেরোলাম। মা বললো তো একটু ওয়েট করে যা। তো তার জন্য আগের ট্রেনটা ছেড়ে দিয়ে এই ট্রেনটা ধরলাম। আগের ট্রেনটা ধরলে সেটা সরাসরি শিয়ালদা যেত, এই ট্রেনটা ধরেছি বলে এই ট্রেনটা করে যেতে হবে যে কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগরে নেমে সম্ভব হলো সেখান থেকে দুটো ডালপুরি খেয়ে আবার ধরতে হবে হচ্ছে কৃষ্ণনগর থেকে শিয়ালদার পথে লোকাল ট্রেন। এই ট্রেন থেকে নেমে এখন ব্যাগ নিয়ে হাঁটতে হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের কাছে রেলপথ ধরে। এই যে ট্রেনটা এলো, এই ট্রেনটাই মনে হয় যাবে। এই ট্রেনটা যাবে না আগের ট্রেন চলে গেছে তাও বুঝতে পারছি না। হ্যাঁ, এইসব পরীক্ষা দিতেই হবে তীর্থে যাওয়ার আগে। বাধা না থাকলে সেই জীবন আর কি জীবন। এইভাবেই হবে একদিন ট্রেনের ধাক্কায় মরণ।
কৃষ্ণনগর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চা আর লম্বু বিস্কুট খাচ্ছি। 6:32 ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে। এই যে লোকালটা এলো, ওটাই উঠলাম। এটা হচ্ছে 7:24 লোকাল, যেটা কৃষ্ণনগর থেকে ছাড়বে। আর এর আগে হাজারদুয়ারি এক্সপ্রেসও আছে, ওটা বেথুয়া ছেড়ে আসছে। হাজারদুয়ারিতেও যাওয়া যেত, তো সেক্ষেত্রে আমাকে আবারও ব্যারাকপুর নেমে চেঞ্জ করতে হবে। আরও একটা বিষয়, আমি তো আসার সময় পুরো টিকিটটা কেটে নিয়েছি কাশিমবাগ থেকে শিয়ালদা পর্যন্ত। এবার হাজারদুয়ারিতে উঠতে গেলে আমাকে আরও একবার এক্সপ্রেসে টিকিট কাটতে হবে। আবার ব্যাগ নিয়ে টিকিট কাউন্টারে যাও, কারণ প্ল্যাটফর্মে তো ইউটিএস কাজ করে না। কারণ থাক, একটু দেরিতে নয় শিয়ালদা পৌঁছাবো, কি আর করা যাবে। সময় সন্ধ্যে 7:24 ছেড়ে দিল আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন। আর ট্রেনের যা ভিড়, আজকে 76তম প্রজাতন্ত্র একদম সার্থক। সময় রাত 10টা, পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। আগের ট্রেনটা ধরে আসলে 8টার সময় পৌঁছাতে, এখন পৌঁছানো 10টার সময়। তবে এখানেই গল্প শেষ নয়, এবার এখান থেকে আমাকে ট্রান্সফার হতে হবে হচ্ছে হাওড়া স্টেশন, যেখানে রয়েছে আজকের রাত্রি বাস। তবে হাওড়া যাওয়ার আগে একটা জিনিসের খুব দরকার ছিল, সেটা হচ্ছে এরকম একটা পলিথিন। এটার কি কাজ সেটা কুম্ভ মেলায় গিয়ে বোঝা যাবে। এসব প্রেমিক 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রজারা নাচ গান করছে, ভোজপুরি গান, পেছনে রিপাবলিক ডে। এটাই হচ্ছে গণতন্ত্র। এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের IRCTCর এক্সিকিউটিভ লাউঞ্জ। 12 ঘন্টার জন্য আমি বুকিং করেছি, আজকে রাত 8টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত। আমার তো ওখানে আস্তে আস্তে মোটামুটি 10:30 হয়ে গিয়েছে। 2টো সেপারেট খাট আছে, প্রয়োজনে 2টো খাটকে জোড়া করা যেতে পারে। একটা আমি আমার জামা কাপড়, ল্যাপটপ সব রেখেছি, ওখানে ফোন রয়েছে, ওয়াইফাই এখানে রয়েছে, ড্রয়ার রয়েছে, এসিও রয়েছে, ফ্যানও রয়েছে। এই হচ্ছে টয়লেট, এদিকে শাওয়ার রয়েছে, এখানেও একটা ছোট্ট ফ্যান রয়েছে, আর বেসিন রয়েছে। আর এর নিচে কিন্তু ফুড কোর্ট রয়েছে, চাইলে আপনারা খাবার সঙ্গে করে ওখানে নিয়ে আসতে পারেন, আবার আপনারা কিন্তু নিচে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। আর এটা বুকিংয়ের জন্য কিন্তু লাগবে হচ্ছে আপনার PNR নাম্বার এবং যারা আপনারা থাকছেন তাদের সচিত্র পরিচয়পত্র। আগামীকাল যখন বারাণসী পৌঁছাবো সেখানেও অ্যাকোমোডেশন বুক করা হয়েছে, এবং পরশুদিন অর্থাৎ 28 তারিখ যখন কুম্ভতে গিয়ে পৌঁছাবো, অর্থাৎ প্রয়াগরাজে গিয়ে পৌঁছাবো, সেখানেও কিন্তু অ্যাকোমোডেশন বুক করা রয়েছে। আর এই বেড়ানোর প্রসঙ্গ ধরে বলি, হোটেল কিংবা ফ্লাইট বুক করার জন্য কিন্তু আমি ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ। কারণ উইগো গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক কিংবা ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল হোটেল হোক কিংবা ডোমেস্টিক হোটেল বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ ইউজফুল। ফ্লাইট বুক করার ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, হ্যাপি ফেয়ার্স, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে বুক করা যায় সেটা কিন্তু সহজেই কম্পেয়ার করে আমরা ফ্লাইটের টিকিট বুক করতে পারি উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুক করার ক্ষেত্রে মেক মাই ট্রিপ, এয়ারবিএনবি, বুকিং.com, অ্যাগোডা, এই যে সমস্ত হোটেল বুক অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কম খরচে বুক করা যায় সেটাও কিন্তু সহজেই আমরা কম্পেয়ার করে হোটেল বুক করতে পারি উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া উইগো অ্যাপের আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন, এমনকি বাসের টিকিট বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ ইউজফুল। অর্থাৎ উইগো অ্যাপ অল ইন ওয়ান সলিউশন। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমায় কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দিতে পারেন। সময় ঘড়ি বলছে রাত 12:06। লাভ ইউ, সঙ্গে থাকুন। প্রত্যেকবার যে স্পিচটা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে দিই, আজকে সেই স্পিচটা দিতে হবে হচ্ছে ট্রেনের মধ্যে। কালকে রাত্রে কাজ করতে করতে এমন হয়ে গিয়েছে যে দেরিতে ঘুমিয়ে গেছি, এবার ঘুমতে পড়েছি দেরিতে। যখন উঠলাম তখন অলরেডি 7:50, এদিকে 8:15 ট্রেন। তাড়াহুড়ো করে ফ্রেশ ট্রেশ হয়ে যখন হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে এলাম, তখন আর 3 মিনিট সময় বাকি ট্রেন ছাড়তে। কামরাগুলো সব আগের দিকে থাকে, উঠে বললাম স্লিপারে, ভেতর দিয়ে এসে আলটিমেট কামরায় পৌঁছাবো। যাই হোক, এই মুহূর্তে আমি রয়েছি ট্রেন নাম্বার 12371 হাওড়া থেকে বিকানির সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসে, যে ট্রেন ধরে আজ আমার গন্তব্য হাওড়া জংশন থেকে বারাণসী জংশন। বাকিটা আমার কামরায় গিয়ে পৌঁছে বলছি। 7খানা স্লিপার ক্লাস পেরিয়ে তারপরে হচ্ছে প্যান্ট্রিগার, তারপরে হচ্ছে এই ট্রেনের HA1 কামরা, যেখানে আমার সিট রয়েছে সিট নাম্বার 4। আর হাওড়া থেকে বারাণসী পর্যন্ত এই ট্রেন জার্নিতে আমাদের হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস কভার করবে 680 কিলোমিটারের যাত্রাপথ তার 10 ঘন্টা 35 মিনিটের জার্নিতে। রয়েছে 7টা হল্ট এবং 157টা ইন্টারমিডিয়েট স্টেশন। ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে রয়েছে 2টো স্টেশন, দুর্গাপুর এবং আসানসোল। ঝাড়খণ্ডের দিক থেকে রয়েছে ধানবাদ জংশন, বিহারের দিক থেকে রয়েছে গয়া জংশন, অনুনগোড়ারায়ণ রোড এবং সাসারাম জংশন, এবং উত্তরপ্রদেশের দিক থেকে রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এবং বারাণসী জংশন। সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবার এই ট্রেন সকাল 8:15 হাওড়া জংশন ছেড়ে সেই দিনই সন্ধ্যা 7টার সময় বারাণসী জংশন পৌঁছে যায়। পরিষেবার দিক থেকে এই ট্রেনে রয়েছে প্যান্ট্রিগার, অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিং। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে জেনারেল কামরা রয়েছে 4টে, স্লিপার ক্লাস রয়েছে 7টা, AC 3 টায়ার রয়েছে 6টা, AC 2 টায়ার রয়েছে 1টা, এবং AC 2 টায়ার কাম AC ফার্স্ট কম্বাইন্ড কোচ রয়েছে 1টা।
হাওড়া থেকে বারাণসী পর্যন্ত এই যাত্রাপথে আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 63 কিলোমিটার্স পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 130 কিলোমিটার্স পার আওয়ার। আমরা পার করছি বেলুড় স্টেশন। এটা হচ্ছে শেওড়াফুলি লোকাল। আজকের ব্লগের 2-in-1 এফেক্ট। যারা রেল ফ্যান তাদের তো একটা দুর্দান্ত ট্রেন জার্নি রয়েছে তাদের জন্য, আর যারা কুম্ভ মেলায় যাবেন তাদের জন্য তো কুম্ভ মেলার ইনফরমেশন রয়েছে। আর সময়ের প্ল্যান বানিয়ে নিয়েছি যে হাওড়া থেকে ট্রেন ধরে বারাণসী, তারপরে বারাণসী থেকে বাই রোড প্রয়াগরাজ। কারণ অনেকে বলেছিলেন যে বারাণসী থেকে প্রয়াগরাজ যাবো, রাস্তার কন্ডিশন কীরকম, কোথায় পার্কিং করব, কত সময় লাগবে, তো ইনফরমেশনটাও দেওয়ার চেষ্টা করব। আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে শক্তিগড় স্টেশন। আর শক্তিগড় আমাদের এই যাত্রাপথে এমন একটা স্টেশন যেখানে হাওড়া থেকে বর্ধমান যে কর্ড লাইন, যে লাইন ধরে আমরা আসছি সেই লাইন, এবং যে লাইনটা হাওড়া ব্যান্ডেল হয়ে বর্ধমান আসে অর্থাৎ মেন লাইন, সেই দুটো লাইন এসে মিশে যায়। চলে আসছে ট্রেন নম্বর 123-14। এটাই মিস করছিলেন তো, ট্রেন নাম্বার 123-14 নতুন দিল্লি থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা দেরিতে। বেরিয়ে গেল শিয়ালদা রাজধানী, এর পরপরই আসবে হাওড়া রাজধানী। আমরা পার করছি গাংপুর স্টেশন। ইন্টারসিটি চলে আসছে ট্রেন নম্বর 123-02 নতুন দিল্লি থেকে হাওড়া, হাওড়া রাজধানী। আজকের যারা দর্শক, যারা এই ট্রেন জার্নির ব্লগটা দেখছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন তো, রাজধানী এক্সপ্রেস কি আর আগের মতো আছে? সেই যে একটা গরিমা রাজধানী এক্সপ্রেস, দেশের গর্ব, সেই রাজধানী কি আগের মতো আর আছে, নাকি এখন সেই জায়গাটা বন্দে ভারত বা অন্যান্য কোনো ট্রেন নিয়ে নিয়েছে? এটা থাকলো আপনার জন্য প্রশ্ন। যা মনে আছে বা যা মনের ভাষা বা যেটা আপনি অনুভব করেছেন কমেন্টসে লিখে ফেলুন। সকাল 9:41 আমাদের ট্রেন পার করছে বর্ধমান জংশন। প্ল্যাটফর্ম ক্লিয়ার সিগন্যাল দেওয়াই আছে, যদি দাঁড়াতো তাহলে না হয় মুড়ি কিংবা চা কিছু একটা খাওয়া যেত, বাট সে উপায় নেই। আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে গলসি স্টেশন। আর এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 13006 অমৃতসর হাওড়া মেল। ওই ট্রেনটা আজকে 5 ঘন্টার কাছাকাছি দেরিতে চলছে। মুম্বাই হাওড়া মেল। শুধু ট্রেন জার্নি করলে তো হবে না, ট্রেনের একটু খাবার দাবারের আপডেট দিতে হবে। ট্রেনে প্যান্ট্রি কার্ড থাকার সুবাদে খাওয়া দাওয়ার অভাব ছিল না বললেই চলে। চা, কফি, স্যান্ডউইচ, ব্রেড অমলেট, জলের বোতল, প্রায় সব কিছুরই যোগান ছিল। খাওয়া দাওয়ার মাঝেই আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন দুর্গাপুরে। সময় সকাল 10:23। হাওড়া থেকে 157 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন দুর্গাপুরে। দুর্গাপুরে আমাদের এই ট্রেন হল্ট হচ্ছে 2 মিনিট। আর এটা হচ্ছে দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের হাওড়া বিকানির সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্গাপুর ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল তার পরবর্তী স্টেশন আসানসোল জংশনের উদ্দেশ্যে। দূরত্ব 42 কিলোমিটার, আর এর মাঝে রয়েছে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় সকাল 11:05। হাওড়া থেকে আমাদের 199 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন এবং পশ্চিমবঙ্গে তার শেষ স্টেশন আসানসোল জংশনে। আসানসোল জংশনের এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর আসানসোল জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে
5 মিনিট। প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেট থাকা সত্ত্বেও আমাদের ট্রেন আসানসোল জংশন দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে এর আগে আগে চলছে পূর্বা এক্সপ্রেস, ওটাও আজকে লেটে চলছে। তো পূর্বা এক্সপ্রেস আর কি এক্ষুনি ছেড়ে গেল। আর এর পরে পরে আছে হচ্ছে হাওড়া নতুন দিল্লি দুরন্ত, আজকে দুরন্তও ছিল। দুরন্ততেও যা যেত, দুরন্ততে গেলে আবার ওটা যেতে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত, আমাকে দীনদয়াল উপাধ্যায় থেকে আবার অন্য কোনো ব্যবস্থা করে বারাণসী যেতে হতো। আসানসোল জংশনের পরবর্তী আমাদের এই ট্রেনের তৃতীয় স্টপেজ হচ্ছে ধানবাদ জংশন। আসানসোল থেকে ধানবাদ জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 58 কিলোমিটার। মাঝপথে রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় সকাল 11:22। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে সীতারামপুর জংশন। আর সীতারামপুর জংশন থেকে কিন্তু ভাগ হয়ে যায় চিত্তরঞ্জন যাওয়ার লাইন, আর একটা লাইন চলে যাবে হচ্ছে সোজা বরাকরের দিকে। চলে আসছে ট্রেন নাম্বার 12937 গান্ধীধাম থেকে হাওড়া গড়ভা সুপারফাস্ট এক্সপ্রেস। সময় ঘড়ি বলছে বেলা 12:03। গন্তব্য বলছে হাওড়া থেকে 259 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের সীমা পার করে ঝাড়খণ্ড রাজ্যে। আমাদের এই ট্রেনের প্রথম স্টেশন ধানবাদ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। একই সাথে আমরা ইস্টার্ন রেলওয়ে থেকে প্রবেশ করেছি ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে। ধানবাদ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট। আর ধানবাদ জংশন আমাদের এই ট্রেনের যাত্রাপথে পুলড কোটা স্টেশন। সময় বেলা 12:07। আমাদের ট্রেন ছেড়ে দিল ধানবাদ জংশন। পরবর্তী স্টেশন বিহার রাজ্যের গয়া জংশন। ধানবাদ আর গয়ার মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 200 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, ননস্টপ ছিল 200 কিলোমিটার। রয়েছে 37টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন ঝাড়খণ্ড আর বিহার রাজ্যের সীমানায় পৌঁছে যাওয়ার পরেই আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আবারও বাধ্য করল ক্যামেরা অন করতে। সবুজ ঘন জঙ্গল, পাহাড়, বড় নির্জনে প্রকৃতি, দূর দূর পর্যন্ত অরণ্যের বিস্তার। এই সীমান্তবর্তী এলাকায় জনবসতি দূরের কথা, মোবাইলের নেটওয়ার্ক অবধি নেই। সময় বেলা 1:39। আমরা পার করে এলাম ঝাড়খণ্ডের দিলওয়া স্টেশন। আর দিলওয়া হচ্ছে ঝাড়খণ্ডের শেষ স্টেশন। এরপর থেকে বিহার রাজ্য শুরু। ওখানে লেখা আছে বিহার আর ঝাড়খণ্ড, মানে এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড, ওই দিকটা হচ্ছে বিহার। যে পার করছি নাথগঞ্জ স্টেশন, এখান থেকে শুরু বিহার রাজ্য। ঝাড়খণ্ড আর বিহার রাজ্যের ঘাট সেকশন পেরিয়ে আসার পর আমাদের ট্রেন আবারও ছুঁয়ে নিল তার সর্বোচ্চ গতিবেগ। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে বিহারের পাহাড়পুর স্টেশন। আর ওটা হচ্ছে ট্রেন নাম্বার 12802, নতুন দিল্লি থেকে পুরীর পথে পুরুষোত্তম এক্সপ্রেস। সময় বেলা 3:01। হাওড়া থেকে বিকানিরের পথে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথে চতুর্থ স্টেশন এবং বিহার রাজ্যে তার প্রথম স্টেশন
গয়া জংশনে। গয়া জংশনে আমাদের এই ট্রেনে হল্ট রয়েছে 5 মিনিট। ট্রেন নির্ধারিত সময় থেকে সামান্য কিছু দেরিতেই আছে। টাইমে ছিল ট্রেন, কিন্তু আগে যেহেতু ট্রেন রয়েছে সেহেতু আউটারের ট্রেনটা আমাদের মোটামুটি মিনিট 15 দাঁড়িয়ে ছিল, তার জন্য লেট হয়ে গিয়েছে। পরবর্তী স্টেশন অনুর্ঘ নারায়ণ রোড। গয়া জংশন থেকে অনুর্ঘ নারায়ণ রোড পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 68 কিলোমিটার। রয়েছে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলো সেট করে নিয়েছি ক্যামেরা, এবার দেখাই খাবারের নাজারা। খাবার এখনও গরম রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, দুখানা ডিম রয়েছে, আচার রয়েছে, স্যালাডও রয়েছে। এই 90 টাকার ডিম ভাত হবে না, এটা গ্যারেন্টি। ডালটা না সেই মিশানো ডাল, না বলতে পারবো পিওর মুগের ডাল, না বলতে পারবো মুসুরির ডাল। ডালের টেস্ট ঠিক আছে। এর সঙ্গে একটা সবজি দিয়েছে, সবজি মানেই সেই ম্যাগি মশলা। লাস্ট টাইটে ডিমের ঝোল। ডিমের ঝোলের স্বাদ যাকে বলে ঠিকঠাক চলে যাবে। ডালটাই বেশি ভালো, এক্সট্রা রাইস দিয়ে গেছে, লাগবে না আমার। খাবার বিল নিয়ে এবার বলে দিই। খাবার দাম নিয়েছে হচ্ছে 160 টাকা। এখানে থেকে তো 90 টাকার ডিম ভাতও ছিল, কিন্তু যেহেতু ওই অনেক কিছু সাজি টাজি দিয়েছে, স্যালাড ফ্যালাড এই সেই, তার জন্য বিল করেছে হচ্ছে 160। সময় ঘড়ি বলছে বিকাল 4টে। হাওড়া জংশন থেকে 525 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করেছে আমাদের এই ট্রেন এবং পৌঁছে গেছে তার যাত্রাপথের 5ম স্টেশন বিহারের অনুর্ঘ নারায়ণ রোড স্টেশনে। অনুর্ঘ নারায়ণ রোড স্টেশনে আমাদের এই ট্রেন হল্ট হয়েছে 2 মিনিট। ও পাশ দিয়ে আবার কোন ট্রেন বেরিয়ে গেল? माल गाड़ी। छोड़ दिया नहीं चढ़ पाएंगे, ट्राई मत कीजिए। কিভাবে লোকজন ঝুলছে কামরায়। অনেকের হাতেই রয়েছে স্মার্টফোন, কিন্তু এখনও মানুষ বুঝতে পারে না যে কোনটা স্লিপার ক্লাস কোনটা জেনারেল ক্লাস। যখন উঠছে ট্রেনে তখন তো ট্রেন ছেড়ে দেওয়ার মুখে, কারণ ট্রেনের স্টপেজ তো ম্যাক্সিমাম 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। ট্রেন ছেড়ে দিচ্ছে, এবার তারা ছোটাছুটি করছে। এসি বা স্লিপার যেমন ভেস্টিবল দিয়ে কানেক্ট করা থাকে, জেনারেল তো কানেক্ট করা থাকে না। সে উঠে গিয়ে যখন শোনের জেনারেল না নামতে হবে, তারও করে নামতে যায়। আর জেনারেল কামরা সবসময় মেল এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের সবসময় হয় হচ্ছে আগে, না হলে পরে, মাঝখানে কোনো জেনারেল কামরা পড়ে না। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে সাসারাম জংশন। অনুর্ঘ নারায়ণ রোড থেকে সাসারাম জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে হচ্ছে ননস্টপ 35 किलोमीटर। রয়েছে 7টা इंटरमीडिएट स्टेशन। क्या नाम है तुम्हारा? शिवांशी। कहाँ जा रहे हो? हम बीकानेर। ट्रेन जर्नी कैसा लग रहा है? अच्छा लग। कौन सी क्लास में हो तुम? 3 पे हो। হাওড়া থেকে 560 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে বিহার রাজ্যে। এই ট্রেনের শেষ স্টেশন সাসারাম জংশনে। সাসারাম জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। সাসারাম স্টেশনে প্যান্ট্রিকারের এক কর্মী প্রায় অনেক যাত্রীকে উঠিয়ে দিল আমাদের কামরায় এই বলে যে এরা জেনারেল কামরায় চলে যাবে। বাস্তবে চলন্ত ট্রেনে জেনারেল কামরায় যাওয়ার কোনো অপশানই নেই। আইআরসিটিসি জামা পড়ে আছে, এটা কিছু পয়সা লোকের কাছ থেকে দিয়ে বলে যে উঠিয়ে দেবো। লোকগুলো কি করলো, এখানে উঠে গেল। এখান থেকে যাবে স্লিপার জ্যাম হয়ে যাবে। এই পাশে রয়েছে প্যান্ট্রিকার, আমাদের রয়েছে এসি 2 টায়ার। এখান থেকে যাবে কিছু লোক। এই হচ্ছে অবস্থা। ইটস বিহার। সবার মুখে একটাই নারা, হর হর মহাদেব। তার মানে হচ্ছে যে সবার গন্তব্য প্রয়াগরাজ। আমার একটাই চিন্তা, আমি মৌনী অবস্থা স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে না মারা যাই। কাল থেকে যেসব ট্রেনগুলো যাবে বারাণসীর উপর দিয়ে, অবস্থা খারাপ। সময় ঘড়ি বলছে বিকেল 6:30। রেলগাড়ির কামরা এবারে হয়েছে ফাঁকা। ওপরে দিচ্ছিলাম ঘুম, সবাই বললো আরে মশাই এবার তো উঠুন, আমরা পৌঁছে গেছি। হাওড়া থেকে রওনা দিয়ে উত্তরপ্রদেশের প্রথম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। আর সেই সাথে হাওড়া জংশন থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত আমাদের এই ট্রেনের 662 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ। এবং ডিডিউতে বা দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে 10 মিনিট। পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে মহাকুম্ভ স্পেশাল। এরকম স্পেশাল ট্রেন কিন্তু অনেক জায়গা থেকেই চলছে, কিন্তু যারা আপনারা কলকাতা থেকে আসছেন প্রয়াগরাজের ট্রেন পাচ্ছেন না, তারা চলে আসুন হচ্ছে বারাণসী নাহলে ডিডিউ। এখান থেকে কিন্তু অনেক কুম্ভমেলা স্পেশাল ট্রেন চলছে বা চলবে। অনেক স্পেশাল ট্রেন কিন্তু এখান থেকে চালানো হচ্ছে, যেগুলো জেনারেল, ঠিক আছে, যেগুলোর কিন্তু জিকার বা যেগুলোর কিন্তু উল্লেখ আপনারা আইআরসিটিসির অ্যাপ বা ওয়েবসাইটে পাবেন না। অথবা বারাণসী পর্যন্ত পৌঁছে গেলে সেখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। অথবা যদি আপনারা দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত আসেন তো এখান থেকে কিন্তু আপনারা গাড়িও পেতে পারেন, বা এখান থেকে আপনারা অটোয় করে বারাণসী পৌঁছে সেখান থেকে কিন্তু আপনারা চলে যেতে পারেন হচ্ছে প্রয়াগরাজ। কারণ এই প্রয়াগরাজে কিন্তু যেমন ডিডিউ কানেক্ট করে তেমনি কিন্তু বারাণসীও কানেক্ট করে। সময় ঘড়ি বলছে বিকেল 6:45। আর ইউপি টেম্পারেচার বলছে এখন 17 ডিগ্রি। বাইরে কিন্তু ঠান্ডা ভালোই রয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যখন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে
বারাণসী। দীনদয়াল উপাধ্যায় থেকে বারাণসী পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে হচ্ছে 18 কিলোমিটার, রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখানে দেখুন ক্রুজ সফর হচ্ছে। ये बनारस का रुका है, चलो ए ला लिखो जोल्टो বারাণসীর এই ব্রিজটাও কিন্তু প্রয়াগরাজের মতো ওই ডবল ডেকার ব্রিজ, মাঝখান দিয়ে ট্রেন যায়, ওপর দিয়ে গাড়ি যায়। ওই ব্রিজটা পার করে এসে পড়বে হচ্ছে কাশি স্টেশনে। আমরা পার করছি কাশি স্টেশন, এখানে কিন্তু এই ট্রেনের স্টপেজ নেই। এরপরেই আসবে হচ্ছে বারাণসী জংশন, যেখানে পৌঁছে আমার যাত্রা শেষ হবে। আর যদি সময়ের কথা বলি, সময় হচ্ছে এখন 7:07, অর্থাৎ আমাদের ট্রেন অলমোস্ট টাইমে রয়েছে। কুম্ভ উপলক্ষে আলোয় সেজে উঠেছে বারাণসী শহর। স্টেশন নেমে টোটো কি আদৌ পাবো? কে দেবে তার খবর? হ্যাঁ টোটো, যারা আপনারা বারাণসী হয়ে যাওয়ার প্ল্যান করছেন প্রয়াগরাজ, তারা কিন্তু একটা কথা মনে রাখবেন যে বারাণসীর আগে কিন্তু জ্যাম থাকছে, ভালো রকম জ্যাম থাকছে। আমি যাদের সাথে যাচ্ছি তারা গাড়ি নিয়ে আসছে, গয়া পর্যন্ত বা গয়ার পর পর্যন্ত ওরা টাইমে এসেছিলো, তারপরে এখন জ্যামে আটকে গেছে। বলছে বারাণসী ঢুকতে এখন আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, রাস্তায় ভালো রকম জ্যাম রয়েছে, কিন্তু ট্রেন টাইমে পৌঁছে গেছে। এই হচ্ছে বারাণসীর বাস স্ট্যান্ড, সব জায়গায় ভিড়, সব জায়গায়। হাওড়া জংশন থেকে 680 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 21 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বারাণসী জংশনে। স্লিপার ক্লাসের দিকে তাকানো যাচ্ছে না, যাচ্ছে তাই ভিড়। স্লিপার ক্লাসে লোকজন এক অপরকে ধাক্কা মেরে দেখুন রীতিমতো ফাইটিং চলছে, ফাইটিং। ওই দেখুন মারামারি চলছে স্লিপার ক্লাসে, দেখুন কি অবস্থা। অ্যাকচুয়াল স্লিপাররা জেনারেল ক্লাসে থেকে তাকালে না বোঝা যায় যে আমাদের দেশের আলটিমেট প্রোগ্রেস। চলুন আপাতত স্টেশনের বাইরে বেরোই। বাহ, এইসব দিনে এত বড় স্টেশনে এসকেলেটারই বন্ধ। এই রকম কিছু ভিড় হচ্ছে বারাণসী জংশনে। বেরিয়ে এলাম বারাণসী জংশনের বাইরে। স্টেশনের ভেতরে যেমন ভিড়, স্টেশনের বাইরে তেমনি ভিড়। সেই কোভিডের সময় বারাণসী আর আজ কুম্ভের সময় বারাণসী, পুরো গল্পই আলাদা। বারাণসী জংশন থেকে নেমে কাশী বিশ্বনাথ হচ্ছে 3.5 কিলোমিটার, আর এখান থেকে প্রয়াগরাজ হচ্ছে 124 কিলোমিটার। রাস্তাটা পার করে সেই পার থেকে নেবো হচ্ছে টোটো রিক্সা। দেখতেই পাচ্ছেন কীরকম লাইন ফাইন রয়েছে। টোটোওয়ালার সাথে কথা বললাম, বলছে গাদলিয়া চকের রাস্তা বিশাল জ্যাম, ওখানে কোনো টোটো যেতে দিচ্ছে না। এখান থেকে যেতে হবে ময়দানি, ময়দানি থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। বলছে ময়দানি পৌঁছে যান, 2 কিলোমিটার হাঁটুন। অবস্থা স্টেশন চত্বর থেকে নিলাম হচ্ছে বাইক সার্ভিস। এই সন্ধ্যাবেলায় গাদলিয়া রাস্তাতে এমনি জ্যাম আগেও হতো, এটা নতুন কিছু নয়, কিন্তু এই যে মেলা উপলক্ষে না ডবল জ্যাম, ডবল। হালকা পাতলা একটা সোয়েটার নিয়ে আসুন, বেশি শীতের পোশাক এই সময় আনবেন না যারা বারাণসী আসছেন বা প্রয়াগরাজ আসছেন। বাইকের সুবিধা হচ্ছে এইটাই, খরচা একটু বেশি হতে পারে, বাট আপনি একদম জায়গায় কিন্তু পৌঁছে যাবেন। এই আগের যে চৌমাথা পার করলাম ওখান থেকে সমস্ত টোটো আটকে দিয়েছে, শুধু বাইক, সাইকেল আর যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে অ্যালাউ করছে। গাদলিয়া চক থেকে 100 মিটার আগে বাইক আমাকে নামিয়ে দিল, কারণ এই রাস্তায় বাইক পর্যন্ত অ্যালাউ নেই, বিশেষ করে এই সন্ধ্যাবেলায়। কে যে কোন দিকে হাঁটছে, মানুষের ঢল ওদিক থেকে আসছে এদিক থেকে যাচ্ছে, মনে হচ্ছে আমি আজই প্রয়াগরাজ পৌঁছে গেছি। বাঁ দিকে কাশি চাট ভান্ডার, লোকজন চাট খাওয়ার জন্য এইভাবে ভিড় করেছে যেন মনে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। ভাবছি নিজের লাপাতা হওয়ার জন্য একটা নোটিশ দিব। গাদলিয়া চক পার করে এই যে রাস্তাটা, এটা যাচ্ছে হচ্ছে দেশাশ্রমেধ ঘাটের দিকে। বারাণসীর বিশ্বনাথ মন্দির কিন্তু এই রাস্তা ধরেই যায়। জাস্ট ভিড়টা দেখুন, লোকজন পুরো বাওলা হয়ে গিয়েছে। আর আমি যে হোটেলে থাকবো, হোটেল সম্মান, এটা একদম গাদলিয়া চকে। রাস্তা থেকে গলিতে ঢুকে এই হচ্ছে হোটেল যাওয়ার রাস্তা, নির্দেশ দেওয়া রয়েছে। আর এখানে চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা, চেক আউট হচ্ছে পরের বেলা 11টা। আমি একবার বারাণসী এসেছিলাম গরমের সময়, কি গরম, ছুটে বেড়াচ্ছি পাগলের মতো, তখন প্রথমে হোটেলটায় আসি। এর আগের যে ব্লগটা দেখেছেন, যখন আমি প্রয়াগরাজ থেকে ফিরছিলাম, এখানে ছিলাম, তারপরে আমি ফ্লাইট ধরে কলকাতা গেলাম, তখন যে হোটেলটা ছিলাম হোটেল গার্ডেন ভিলা,
তো ওই ওনার আর এই ওনার হচ্ছে একই। এদের আরও অনেক কয়েকটা হোটেল আছে বারাণসীতে। কাপেল অ্যালাউ আছে, সিঙ্গেল পার্সন যারা বেড়াতে আসছেন তারাও অ্যালাউ আছে। সচেতন পরিচয়পত্র অবশ্যই সঙ্গে রাখবেন। এই হচ্ছে আমার রুম, যেখানে হবে রাত্রিবাস। এখানে কিন্তু 3টে বেড রয়েছে, ট্রিপল বেডরুম এটা অ্যাকচুয়াল। টিভি রয়েছে, এসিও রয়েছে, উইন্ডো এসি, গিজার রয়েছে, ছোট্টর ওপরে টয়লেট ঠিকঠাকই আছে। বাইরে বেরোলে এই রকম চিৎকার, এরকম ভিড় দেখুন। আর এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা কিসের জানেন? বিশ্বনাথ দর্শনের লাইন। এই হোটেলে কিন্তু কোনো রকম লিফট নেই, আর খাবার কিন্তু কোনো ব্যবস্থা নেই। খাবার যদি আপনারা অর্ডার করেন, হোটেলের ক্যাটালগ আছে, সেখান থেকে খাবার চলে আসবে, কিন্তু এই হোটেলে কিন্তু কোনো রকম খাবার দাবার নেই। তা আমি আজ রাতে কিছু খাবও না, একটু কাজে বসবো, এমনিতে শরীর ক্লান্ত, কালকে আবার জার্নি করতে হবে। তো বললাম যে আমাকে 1 কাপ চা পাঠিয়ে দেন, তাহলেই আমার আত্মার শান্তি হবে। সময় ঘড়ি বলছে রাত 10:54। আমি জানি না বারাণসী শহর আছে ঘুমোবে কিনা। বাইরে তো গাড়ি ঘোড়ার ব্যাপক আওয়াজ, বাইরে আসলে আরও বেশি আওয়াজ। একটু দেখায় আপনাদেরকে, এই রাতেও দেখুন মানুষের ঢল, মানুষের ভিড়, গাদলিয়া চক জমজমাট। রাত্রি 11টার সময় প্রচুর ভিড়। আগামীকাল অর্থাৎ 28 তারিখ সকালে আমি রওনা দেবো হচ্ছে বারাণসী থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। যে ভিডিওটা কিন্তু খুব ভাইটাল, অনেকেই জানতে চাইছেন যে গাড়ি নিয়ে যাব, কোথায় গাড়ি রাখতে হবে, কোথায় পার্কিং করতে হবে, বা আমি প্রয়াগরাজে গিয়ে কোথায় গিয়ে থাকবো, সেখানকার ডিটেলস সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে আজকের মতো শুভরাত্রি, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।